দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। রাষ্ট্রীয়কোণে প্রকাশিত বিশেষ খবরটি হল, নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াচ্ছে কংগ্রেস। ছত্তিশগড় মধ্যপ্রদেশ বিধানসভা ভোটের ফলের পরেই সন্দেহ দানা বাঁধছে। রাজস্থানে না হয় প্রতি 5 বছর অন্তর সরকার বদলের অলিখিত রীতির মানসিকতা কিছুটা কাজ করেছে ভোটারদের মনে, কিন্তু ছত্তিশগড় মধ্যপ্রদেশও যেখানে ক্ষমতায় আসবে নিশ্চিত ছিল না বিজেপি, সেখানে কিভাবে এমন হই হই করে জিতে যাবে তারা? তাহলে কি এর নেপথ্যে ইভিএম কারসাজি? লোকসভা ভোট যত সামনে আসছে বিষয়টি ততই নাড়া দিচ্ছে বিজেপি বিরোধীদের মধ্যে। তাই তৈরি হচ্ছে মোদী বিরোধী জোট, এবং সেটি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতোই। শুরু হয়েছে নির্বাচন কমিশনকে চাপ দেওয়া, তাদের স্পষ্ট ব্যাখ্যা চাওয়া। গণতান্ত্রিক ভারতের ভোটে কমিশন কেন বিরোধীদের প্রস্তাবে রাজি হবে না? এমনকি বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের সঙ্গে কেন দেখা করবেন না দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার? প্রশ্ন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের। ইভিএম ইস্যুতে কংগ্রেসের রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিংয়ের সঙ্গে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। মমতা তাকে জানিয়েছেন, আমরা চাই 100% ভিভিপ্যাট স্লিপ গোনা হোক, তাহলেই ধরা পড়ে যাবে ভোট যেখানে যেখানে জমা হচ্ছে সেই কন্ট্রোল ইউনিট সিইউ গণনায় যে দল যা ভোট পেয়েছে ভিভিপ্যাটের সঙ্গে তা মিলছে কিনা। দিগ্বিজয়ের অভিযোগ, ভিভিপ্যাটে ভোটাররা যা দেখছেন সিইউতে তা রেজিস্টার হচ্ছে না, হচ্ছে কারসাজি। তাই সন্দেহ দূর করতে হয় আগের মতো পেপার ব্যালটে ভোট হোক, যা বিশ্বের উন্নত দেশে হয়, নয়তো ভোটারদের হাতে দেওয়া হোক ভিভিপ্যাট স্লিপ, তারা সেটি পৃথক বাক্সে জমা করুক, তারপর গণনার দিন গুণা হোক উভয়ই, সিইউ এবং ভিভিপ্যাট। সেই মতো কমিশনের বক্তব্য জানাতে চেয়ে গত আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত 3বার সময় চেয়েছে বিরোধীরা, 9 আগস্ট, 2রা অক্টোবর এবং 20 ডিসেম্বর। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার সময় দেননি। পরিবর্তে গত 23 আগস্ট কমিশন জানিয়েছে, ইভিএমে কারচুপি হয় না, করা যায় না হেকো। 2004 সাল থেকে বিভিন্ন রাজ্যের ভোটে ভিন্ন ভিন্ন ফলাফল হয়েছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষেই ভোট গিয়েছে এমনটা নয়। ফলে ইভিএম বিজ্ঞানসম্মত এবং নিরাপদ বলেই দাবি মুখ্য নির্বাচন কমিশনারের। কিন্তু দেখা কেন করবেন না? এই প্রশ্ন তুলে তাকে চিঠি দিয়েছেন জয়রাম রমেশ, চেয়েছেন সময়ও, সেটিও মমতার পরামর্শ মতো। তৃণমূল নেত্রীর পরামর্শ ছিল, ফের সময় চান, সময় না দিলে পথে নামতে হবে। প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনের ব্রেত্য দুর্দিনের কর্মীরা। প্রদেশ কংগ্রেসে দলবদ্ধদের প্রাধান্য। একনিষ্ঠ এবং দুর্দিনের নেতাকর্মীরা ব্রেত্তই রয়ে গিয়েছে প্রদেশ কংগ্রেস কমিটিতে। প্রাধান্য পেয়েছে দলবদলু নেতাকর্মীরা, অর্থাৎ বিভিন্ন দল থেকে ঘুরে আসা নেতাদের হাতেই রাজ্য কংগ্রেসের ব্যাটন তুলে দিয়েছে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব, যাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যারা একসময় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর ছবিতে জোতাপেটা করেছিল, যাকে কেন্দ্র করে আজ গোটা রাজ্যেই কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকদের একটা বড় অংশের মধ্যে অসন্তোষ ধুমায়িত হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পর আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যা এবং পদাধিকারীদের নামের তালিকা ঘোষণা করে কংগ্রেস হাইকমান্ড। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের দস্তখত দেওয়া নয়া প্রদেশ কংগ্রেস কমিটির তালিকা প্রকাশ্যে আসতেই কংগ্রেসের সর্বস্তরে কানাঘুষো শুরু হয়েছে। শুধু তাই নয়, এমনও খবর পাওয়া গিয়েছে কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যেকার চাপা অসন্তোষ যে কোনো সময় প্রকাশ্যে আসতে পারে। তাছাড়া ইতিমধ্যেই রাজ্য কংগ্রেসের একটা অংশ শাসক দলে বিজেপির সাথে এতদিন গোপনে সম্পর্ক রাখছিল। নয়া প্রদেশ কমিটির তালিকায় তাদেরকে ব্রেত্য রাখায় যে কোনো সময় সামিল হতে পারে বিজেপিতে। ফলে লোকসভা ভোটের মুখে আবারও বিপাকে পড়তে চলেছে রাজ্য কংগ্রেস। প্রকাশিত নয়া পিসিসির তালিকায় দেখা গিয়েছে মহিলাদের সংখ্যা অতি নগণ্য। নিয়ম অনুযায়ী পুরো কমিটিতে 33 মহিলা সদস্যা থাকার কথা ছিল, কিন্তু তা নয়া প্রদেশ কংগ্রেস কমিটিতে প্রতিফলিত হয়নি। শুধু তাই নয়, পুরো কমিটিতে এসসি ও এসটি জনগোষ্ঠীর প্রতিনিধিও তুলনামূলকভাবে কম, অথচ 60 আসনের রাজ্য বিধানসভায় 30 আসনই সংরক্ষিত এসসি ও এসটিদের জন্য। স্বাভাবিকভাবেই নয়া প্রদেশ কংগ্রেস কমিটির তালিকা নিয়ে তাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটতে পারে আগামী দিনে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নয়া প্রদেশ কংগ্রেস কমিটিতেও পরিবারতন্ত্রের ঝুঁক স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নয়া প্রদেশ কংগ্রেস কমিটিতেও পরিবারতন্ত্রের ঝুঁক স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে। দেখা গিয়েছে একই পরিবার থেকে 2জন 3জনও প্রদেশ কংগ্রেস কমিটিতে স্থান পেয়েছে। এই ক্ষেত্রে বর্মন পরিবারের নাম যেমন উল্লেখ করা যায়, তেমনি প্রাক্তন মন্ত্রী দীপক রায় ও তার ছোট ভাই বিপ্লব রায়ের নাম উল্লেখ করা যেতেই পারে। তাছাড়া মোহনপুরের মদন সাহাকে সহসভাপতি পদে রাখা হয়েছে, সেখানে আরও গুরুত্বপূর্ণ পদে রাখা যেত মদন সাহাকে। এই নিয়ে প্রশ্ন রয়েছে। একইভাবে উদয়পুরের বহু নিষ্ঠাবান নেতা কর্মী স্থান পায়নি প্রদেশ কংগ্রেস কমিটিতে। আবার বেশ কিছু সদস্য অন্তর্ভুক্ত হয়েছে যারা জনবর্জিত, তাদের কাজের কোনো এলাকায় নেই। মঞ্চে প্রজাপতি সেজে বসে থাকা আর মিডিয়ার সামনে মুখ দেখানোই মূল কাজ বলে ওরা মনে করে, এমনই করে আসছে। উল্লেখ্য, আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসার পরেই ঘোষণা দিয়েছিলেন সবাইকে নিয়ে তিনি চলতে চাইছেন। কিন্তু প্রদেশ কংগ্রেস কমিটির নয়া কমিটির তালিকায় একটি নির্দিষ্ট গোষ্ঠীরই প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। দেখা গিয়েছে প্রাক্তন প্রদেশ সভাপতি বিরোজিত সিনহার গোষ্ঠীকে মোটেই গুরুত্ব দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই প্রদেশ কংগ্রেস কমিটির নয়া তালিকাতেও সেই গোষ্ঠী রাজনীতির চাপ স্পষ্ট ধরা পড়েছে। নিশ্চয়ই এই তালিকা তৈরিতে নয়া পিসিসি সভাপতি আশিস কুমার সাহার ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রে তিনি গোষ্ঠী রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারলেন না। এদিকে আজ নয়া প্রদেশ কংগ্রেস কমিটির তালিকা ঘোষণা হওয়ার পরেই আজ বিধায়ক সুদীপ রায় বর্মন তড়িঘড়ি দিল্লি পাড়ি দিয়েছেন। যতটুকু জানা গিয়েছে, নয়া প্রদেশ যুব কংগ্রেসের সভাপতির পদে নিজের অতি কাছের এক কর্মীর নামে সিলমোহর দিতেই তার এই তড়িঘড়ি দিল্লি সফর বলে জানা গিয়েছে। তবে কুমারঘাট থেকে শুরু করে আগরতলা পর্যন্ত গোটা রাজ্যেই এমন নেতারাই নয়া প্রদেশ কংগ্রেস কমিটিতে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন, যাদের রাজনৈতিক প্রতিষ্ঠা কংগ্রেস দল থেকে। কিন্তু কংগ্রেসের দুঃসময়ে তারা দলকে হেলায় ছুঁড়ে ফেলে তৃণমূল বিজেপি একাধিক দল বদল করে ফের কংগ্রেসে ফিরে আসছেন। শুধু ফিরে আসেননি, কংগ্রেস এসে প্রদেশ কংগ্রেস কমিটিতেও জায়গা পেয়েছেন। অথচ গান্ধীবাদী নেতা চিত্ত শর্মা, তপশিলি নেতা রতন দাস, যিনি দুর্দিনে কংগ্রেসের হয়ে বাদারঘাট কেন্দ্রে লড়াই করেছেন, নয়া কমিটিতে তাদের স্থান হলো না। সঙ্গত কারণেই রাজ্য কংগ্রেস আরও একবার কোমায় চলে যাবে কিনা, এই প্রশ্ন এখন স্পর্শকাতর হয়ে সামনে আসছে। বঙ্গে যুব নেতৃত্বে আসার আলো, রাজ্য সিপিএমে চলছে বৃদ্ধতন্ত্র। বঙ্গে মীনাক্ষীর নেতৃত্বে যখন যুবারা আশার আলো দেখালো, তখন ত্রিপুরা সিপিএম বৃদ্ধতন্ত্রকেই আঁকড়ে রেখেছেন। রবিবার ব্রিগেড বোড়ালো বঙ্গের যুব নেতৃত্ব। ত্রিপুরা থেকেও যুবরা গিয়েছিল ব্রিগেডে। বক্তব্য রেখেছেন রাজ্য বাম যুব সংগঠনের 2 নেতা নবারুণ দেব এবং পলাশ ভৌমিক। ব্রিগেডে যখন যুবরাই আগামী দিনের পথ দেখাচ্ছিল, তখন মঞ্চের নিচে চেয়ারে বসে আশার আলো দেখছিলেন বিমান বসুদের মতো প্রবীণ কমিউনিস্ট নেতারা। ব্রিগেডের সমাবেশের মধ্য দিয়ে স্পষ্ট হলো আগামী দিনে মমতার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। সাদাসিধে সহজ সরল এই মেয়েটি যে আগামী দিনে মমতার বিকল্প হয়ে উঠবে, তা অন্তত হলফ করে বলা যায়। কিন্তু রাজ্যের মানিক সরকারের বিকল্প এখন কেউ উঠে আসেনি। বলা যায় যুবদের মধ্য থেকে এমন কাউকে ত্রিপুরা সিপিএম প্রজেক্টই করেনি। বৃদ্ধরা এই চেয়ার আঁকড়ে বসে আছেন। গত বিধানসভা নির্বাচনে সিপিএম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ভেবেছিলেন অন্তত এবার যুবাদের প্রাধান্য দেওয়া হবে। 60 আসনের মধ্যে অন্তত 55টি আসনে যুবা মুখ দেখতে পাওয়া যাবে। কিন্তু রাজ্য সিপিএম নেতারা সেই পুরনো বৃদ্ধতন্ত্রকেই আঁকড়ে রাখতে বেশি পছন্দ করেছেন। তাই তো ঋষ্যমুখী কেন্দ্রে যুব নেতৃত্বকে তুলে আনার চাইতে এক বৃদ্ধকেই বিধায়ক বানাতে বেশি পছন্দ বাম নেতাদের। আগামী দিনে জিতেন মানিকের বিকল্প কে হবেন তা নিয়ে রাজ্য সিপিএমে কোনো ভাবনা চিন্তা নেই। গণমুক্তি পরিষদে তো নেতৃত্বের আকাল। রবিবার যখন বঙ্গ নেতৃত্ব আগামী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চায়, তখন রাজ্য সিপিএম বৃদ্ধতন্ত্রকেই আঁকড়ে রাখতে বেশি পছন্দ করছে। বলা যায় প্রজন্মের সেতুবন্ধনেরও সাক্ষী থাকলো রবিবারের ব্রিগেড। মঞ্চের নিচে বসে সবার ভাষণ শুনলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্রেরা, আর মঞ্চে দলের নেতা হিসেবে রইলেন সেলিম। আজকের ফরিয়াদে প্রকাশিত বিশেষ খবরটি হলো জিআরএসদের বেতন নিয়ে অনিশ্চয়তা। বেতন হয়নি 100 দিনের কাজের প্রকল্প রেগার গ্রাম রোজগার সেবক অর্থাৎ জিআরএসদের। মাসের 7 তারিখ পেরিয়ে গেলেও এখনও খোয়াই মহকুমার 3 ব্লকের বিভিন্ন পঞ্চায়েত ও এডিসি ভিলেজে কর্মরত
কোনো জিআরএস জানা গিয়েছে? খোয়াই ব্লকের জিআরএসের সংখ্যা 42 জন। এছাড়া তুলাসী